স্টুডেন্ট, তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের রাজ্যে আবারও বিভিন্ন ডিস্ট্রিক্টে আইসিডিএস নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যে সমস্ত জেলাগুলোতে এখনো প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই সেই জেলাগুলোতে কিন্তু নিয়োগ হবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দর্শক, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে। চলো ভিডিওটিকে শুরু করি। তবে তার আগে বলি, আমাদের একটি অফিসিয়াল অ্যাপ লঞ্চ হয়েছে, যেটা তোমরা আমাদের প্লে স্টোরে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে সার্চ করবে টিপিএম একাডেমি অনলাইন, সেখান থেকেও পেয়ে যেতে পারো, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেখানে গিয়ে তোমরা ফ্রিতে টেস্ট দিতে পারবে এবং বিভিন্ন ক্লাসের ভিডিও তোমরা সেখান থেকে দেখতে পারো এবং লাইভ ক্লাস কিন্তু হয় ওখানে। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কি রয়েছে, কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন? অপশনগুলোতে দেখো রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংসদ। ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করবেন? সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি মেয়াদকাল কত? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কতদিন পর্যন্ত তার অফিসে থাকতে পারেন? অপশনে রয়েছে 3 বছর, 5 বছর, 4 বছর, 6 বছর। সঠিক অ্যান্সার কত হবে? 5 বছর। ভারতের রাষ্ট্রপতি যেদিন শপথ গ্রহণ করবেন সেদিন থেকে তিনি 5 বছর পর্যন্ত তার অফিসে থাকতে পারবেন। তারপরে দেখো, কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত? অর্থাৎ কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি সর্দার প্যাটেল। তো তোমরা যারা এর অ্যান্সারটা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি বলছি না এটার সঠিক অ্যান্সার কি হবে। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? আমরা জানি, আমরা যখনই কোনো বই খুলি তখন আমরা দেখতে পাই যে বইয়ের প্রথম পেজটা, অর্থাৎ যে আমাদের কভার পেজ থাকে, সেই কভার পেজটাকে উল্টানোর পরে একটা ভারতের সংবিধানের যে ছবি সেটা দেওয়া থাকে, তারপরে একটা লেখা থাকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে শুরু হয়, বা আমরা ভারতের জনগণ দিয়ে শুরু হয়। তো সেটাকেই আমরা কি বলি? প্রস্তাবনা বলি। ঠিক আছে, তো সেই প্রস্তাবনাটা কি? প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের মুখবদ্ধ। কি? মুখবদ্ধ, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি ভূমিকা। ইংরেজিতে বলা হয় কি? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তারপরে চলো, ভারতীয় সংবিধান দ্বারা কয়টি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে? অপশনে রয়েছে 4টি, 6টি, 8টি, 6টি। যাই হোক, রিপিটেড হয়ে গেছে, এটাকে আমি 7টি ধরে নিলাম। তো সঠিক অ্যান্সার কি হবে? 6টি। দেখো, ভারতের সংবিধান যখন কার্যকরী হয় তখন কিন্তু মৌলিক অধিকার ছিল 7টি। 7টি মৌলিক অধিকার ছিল। বর্তমানে, অর্থাৎ 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্টের পর থেকে সেই সংখ্যাটা কমে হয়ে গেছে 6টি। তাহলে কোনটা বাদ গেছে? যারা তোমরা সংবিধান পড়ো তারা জানো যে 31 নম্বর ধারাটা কিন্তু আমাদের মৌলিক অধিকার থেকে বাদ গেছে। এই 31 নম্বর ধারায় কিসের কথা বলা ছিল? সম্পত্তির অধিকারের কথা বলা ছিল। সম্পত্তির অধিকারের কথা বলা ছিল কোথায়? 31 নম্বর ধারাতে। সেটা এখন বর্তমানে রয়েছে 300 এ বা 300 ক ধারাতে, যেটা হচ্ছে একটা লিগাল রাইটস। মনে থাকবে। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে কি গ্যারান্টি দেয়, বা 21 নম্বর ধারাতে, যেটাকে বাংলায় ধারা বলে সেটা বাংলাতে অনুচ্ছেদও বলে। তো 21 নম্বর ধারাতে কি গ্যারান্টি দেওয়া রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেটা অ্যাকচুয়ালি কি? গ্যারান্টি। আমাদের সংবিধান আমাদেরকে কিছু গ্যারান্টি দিচ্ছে। তো 21 নম্বর ধারাতে কি গ্যারান্টি দেওয়া ছিল? অপশনে দেখো, সমতার অধিকার, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার। অবশ্যই এগুলো সবই হচ্ছে আমাদের গ্যারান্টি, কিন্তু 21 নম্বর ধারাতে কোনটা বলা আছে? অপশন বি, অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তারপরে দেখো, লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? দেখো, অ্যাকচুয়ালি লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু শুধুমাত্র রয়েছে রাষ্ট্রপতির। এবার এখানে বিভিন্ন কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন গুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। যাই হোক, এখানে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সারটা আমি শুধু বলে দিলাম যে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতি। কিন্তু যদি রাজ্যসভার কথা বলে, রাজ্যসভা ডিসলভ করার অধিকার কারণ নেই। রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কারোর নেই। তারপরের প্রশ্ন দেখো,
352 নম্বর ধারার অধীনে ঘোষিত জাতীয় জরুরি অবস্থা নিচের কোনটিকে প্রভাবিত করে? 352 নম্বর ধারা, ভালো করে মনে রাখবে, পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে যে জাতীয় জরুরি অবস্থার কথা কত নম্বর ধারাতে বলা আছে, তাহলে কি হবে? 352 নম্বর ধারাতে। অপশনে রয়েছে মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, সি এ বলা আছে এ এবং বি উভয়, আর ডি এ বলা আছে উপরের কেউ নয়। তো যখন আমাদের দেশে 352 নম্বর ধারা জারি হবে বা জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করবেন, তখন আমাদের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি দুটোর উপরেই কি পড়বে? প্রভাব পড়বে। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম যে 21 নম্বর ধারায় কি বলা ছিল? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলা আছে। তো 352 নম্বর ধারা জারি হলে পরে সমস্ত মৌলিক অধিকারের যে গ্যারান্টি দেওয়া রয়েছে সেগুলো সব কি হয়ে যাবে? অ্যাবলিশ হয়ে যাবে। শুধুমাত্র যেটা অ্যাবলিশ করা যাবে না সেটা হচ্ছে 21 নম্বর ধারা, অবশ্যই মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোন অংশে নির্বাহী বিভাগের কথা বলা আছে? দেখো, অ্যাকচুয়ালি এই প্রশ্ন যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু ঠিকঠাক দেওয়া নেই, কেননা নির্বাহী অর্থাৎ হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ার বিভিন্ন জনের রয়েছে, আমাদের প্রেসিডেন্টের রয়েছে, প্রাইম মিনিস্টারের রয়েছে, বা লোকসভার রয়েছে, বা মন্ত্রী পরিষদের রয়েছে, সিএম এর রয়েছে, গভর্নরের রয়েছে, বিভিন্ন জনের রয়েছে। তো কার এখানে জিজ্ঞেস করেছে সঠিকভাবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। তারপরে প্রশ্ন দেখো, রাজ্যসভা সদস্যদের পদের মেয়াদ কত? অর্থাৎ কোনো একজন ব্যক্তি যখন রাজ্যসভার সদস্য পদ গ্রহণ করবেন বা সাংসদ হিসেবে নির্বাচিত হবেন, সরি মনোনীত, কিন্তু সেটা ইনডিরেক্টলি, সেটা কত বছরের জন্য? সঠিক অ্যান্সার কি হবে? 6 বছরের জন্য। আর লোকসভা বললে পরে কত বছর হবে? 5 বছর হবে। তারপরে দেখো, ভারতের একটি রাজ্যে রাজ্য সরকারের প্রধান কে হন? অ্যাকচুয়াল প্রধানের যদি কথা বলা হয় তাহলে হবে গভর্নর, কিন্তু সরকারের প্রধানের কথা যেহেতু বলেছেন তাহলে কি হবে? মুখ্যমন্ত্রী। তারপরে প্রশ্ন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেলটাকে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট, সেই ইউনিয়ন গভর্নমেন্টের যিনি অ্যাডভোকেট হন তাকে আমরা কি বলি? অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ ভারত সরকারের একজন সম্পর্কে ভারত সরকারকে পরামর্শ দেন, তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এই ভারতের যে অ্যাটর্নি জেনারেল সেটা কার দ্বারা নিযুক্ত হন? দেখো, সরকারের যদি যখনই কেউ নিযুক্ত হবেন তখন অবশ্যই সেটা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হবেন। যেহেতু আমাদের সরকারের অ্যাকচুয়াল প্রধানমন্ত্রী হলেও কিন্তু নাম সর্বস্ব প্রধানকে রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন কি রয়েছে, কোন সাংবিধানিক সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে 61তম সংবিধান সংশোধনী, 1989 সাল। সালটাকেও তোমরা মনে রাখবে। 61তম সংবিধান সংশোধনী 1989 সালে কি করা হলো? ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হলো। ওকে, তার আগে পর্যন্ত ভোট দেবার বয়স ছিল ন্যূনতম কত? 21 বছর। তারপরে প্রশ্ন দেখো, ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ নিযুক্ত হন। এই ক্যাগের পুরো নামও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ক্যাগের পুরো নাম কি? কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, ইনি কে? না, ভারত সরকারের যিনি আয় এবং ব্যয়ের হিসেব দেখেন তাকে কি বলা হয়? ক্যাগ বলা হয়। আয় ও ব্যয়ের হিসেব দেখেন। তো অবশ্যই কে নিয়োগ করবেন? রাষ্ট্রপতি নিয়োগ করবে। এবং ক্যাগের কথা বলা আছে ভারতের সংবিধানে 148 থেকে 151 নম্বর ধারাতে। 148 থেকে 151 নম্বর ধারাতে বলা আছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি তোমরা তোমাদের প্রিপারেশনকে আরো ডেভেলপ করতে চাও তাহলে আমাদের অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করবে, এবং সেখানে তোমরা জিকের একটা টোটাল যে জিকে হয় সেই জিকের উপর একটা টেস্ট আপলোড করা আছে। তোমরা চাইলে পরে সেই টেস্টটাকে পারচেস করতে পারো, ন্যূনতম খরচ 89 রুপিস, এবং সেটা তোমরা 1 বছরের জন্য এর ভ্যালিডিটি পাবে। লোকসভা সর্বোচ্চ আসন সংখ্যা কত? দেখো, লোকসভায় বর্তমানে যে আসন সংখ্যা রয়েছে, স্ট্রেন্থ রয়েছে, সেটা হচ্ছে 545, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রেন্থ কত? 552। তাহলে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? 552। মনে রাখবে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরে, সংবিধানে কোন তফসিলে সংবিধান স্বীকৃত ভাষার তালিকা রয়েছে? সঠিক অ্যান্সার হবে অষ্টম তফসিল। দেখো, অষ্টম তফসিলে সংবিধান যখন কার্যকরী হয় তখন মাত্র 14টা ভাষা ছিল সংবিধান স্বীকৃত, কিন্তু বর্তমানে কতগুলো রয়েছে? 22টি। বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22টি, অবশ্যই মনে রাখবে। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে কোন অংশে নিহিত আছে বা কোন পার্টে বলা আছে? তোমরা জানো যে পার্ট 4-এ কিন্তু নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা আছে।
আর পার্ট থ্রিতে কার কথা বলা আছে? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের কথা বলা আছে। তারপরে দেখো ভারতের ন্যূনতম ভোট দেওয়ার বয়স বর্তমানে কত? 18। একটু আগে আমরা পড়লাম। 19 নম্বর প্রশ্নে কি রয়েছে? ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে কারা রয়েছে? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? সংসদের সদস্য, আইনসভার সদস্যরা, সংসদ এবং বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ও গভর্নরদের নির্বাচিত সদস্য। দেখুন, ভারতের রাষ্ট্রপতি যে কলেজের মাধ্যমে বা নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, সেখানে থাকেন কারা? নির্বাচিত সাংসদ বা এমপি এবং বিধানসভার যারা এমএলএ রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচিত করেন। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি। তারপরের প্রশ্ন, সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদে কিসের সাথে সম্পর্কিত? আমরা জানি কিছুদিন আগে 370 নম্বর ধারা কি করা হয়েছে? অ্যাবলিশ করা হয়েছে। তো এটা কার সঙ্গে রিলেটেড ছিল? এটা রিলেটেড ছিল জম্মু কাশ্মীরের জন্য। জম্মু কাশ্মীরকে একটা বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছিল বা বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 370 নম্বর ধারা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর তোমরা